নমস্কার, নিউজ রুম থেকে সন্ধ্যে ঠিক 6টায় কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবং রাজ্য রাজনীতির বড় খবর দিয়ে নজর শুরু করতে হবে আমাদের কলকাতা। তার কারণ নজরে রাজ্য রাজনীতি, এবং যেহেতু পুরো ভোট সামনেই, সেক্ষেত্রে সব রাজনৈতিক দলই চাইছে পুরো ভোটকে সামনে রেখে এগিয়ে যেতে। এবং প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে নোটিফিকেশনের পরেই, কিন্তু প্রার্থী কারা হবেন, কোন বিচারে কাদের প্রার্থী করা হবে, তৃণমূল কি বলছে, স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর তৃণমূল এটাও জানিয়ে দিচ্ছে যে যদি কেউ টিকিট না পান তাহলে জিহাদ ঘোষণা করবেন না, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেখুন, জিহাদ ঘোষণা করার আগে চারবার ভাববেন যে আপনি কোন পথে হাঁটছেন। পুরভোটের দামামা বেজে গিয়েছে। কে কোন ওয়ার্ডের প্রার্থী হবে তা নিয়ে নানা গুঞ্জন। এরই মাঝে কড়া তৃণমূল নেতৃত্ব। রবিবার দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের বিজয়া সম্মেলনী। এই অনুষ্ঠান থেকেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বার্তা, টিকিট না পেলেই জিহাদ নয়। রাজনীতিতে যদি রাজনৈতিক খিদে পরিপূরণ না হয় তাহলে এমন কোন আচরণ করবেন না যা সার্বিকভাবে দলকে ক্ষতি করতে পারে। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক খিদে আপনার থাকতে পারে, এটা কোনো অপরাধ নয়, আবারও বলুন, কিন্তু সেটা পরিপূর্ণতা যদি না পায় তাহলে জিহাদ ঘোষণা করার আগে চারবার ভাববেন যে আপনি কোন পথে হাঁটছেন। সূত্রের খবর, তৃণমূলের পুরো প্রার্থী তালিকায় থাকবে নতুন মুখ। প্রাধান্য দেওয়া হবে ইয়াং ব্রিগেডকে। টিকিট দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দুর্নীতির অভিযোগ থাকলে তাকে প্রার্থী করা হবে না। ওয়ার্ডে সমীক্ষা চালিয়েছে তৃণমূল। ভোট কুশলী প্রশান্ত কিশোরের রিপোর্টকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। 5 বছরের পারফরমেন্স খতিয়ে দেখা হচ্ছে। বাদ পড়ার সম্ভাবনা বেশ কয়েকজন কোঅর্ডিনেটরের। নিউজ 18 বাংলা। একদিকে যেমন তৃণমূল স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দিচ্ছে, এদিকে বিজেপির অস্বস্তি যেন কাটছেই না। কারণ এবার হিন্দুস্তান আওয়াম মোর্চার এক নেতা দাবি করছেন যে তাকে প্রার্থী হতে বলা হয়েছে। বিজেপির এক নেতা তাকে প্রার্থী হতে বলছেন বদলে টাকা দিতে হবে। শুনুন। পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা করে তো দাও। পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা চাপের হয়ে যাবে। একটু তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। আপনার সুকান্ত মজুমদারকে আমাকে কনভিন্স করতে হবে, আমার কি আছে। টাকা দাও, পুরো ভোটে প্রার্থী হও, বলছেন বিজেপি নেতা। তৃণমূলের পোস্ট করা এই অডিও কথোপকথন ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল। টেলিফোনিক এই কথোপকথনে প্রীতম সরকার নামে যে বিজেপি নেতার গলা শোনা গিয়েছে বলে অভিযোগ, তিনি বঙ্গ বিজেপির অন্দরে পরিচিত নাম। জেলা থেকে রাজ্য সব স্তরের নেতার সঙ্গেই তাকে দেখা গেছে। রবিবার প্রীতম দাবি করেন অডিওটি ফেক। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা আমার কাছে আসে এবং সেখানে দেখা যাচ্ছে যে আমার ছবি ব্যবহার হয়েছে, এই সম্পূর্ণটাই ফেক। এখানে আমার থাকার কোনো প্রশ্নই নেই। কিন্তু ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির অন্য দাবি, ইনিও গেরুয়া শিবিরের। নাম শতদ্রু রায় চট্টোপাধ্যায়, হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার বা হামের নেতা। ফোনটি আমি পেয়েছিলাম শতদ্রু রায়, আমি নিজে পেয়েছিলাম ফোনটি, এবং যেইখান থেকে ফোন এসেছিল প্রীতম সরকার এবং যিনি ভারতীয় যুব মোর্চা নেতৃত্বে ছিলেন। আমি ডিরেক্টলি রাজ্য সভাপতিকেও বলেছি, পলিটিক্যাল ব্রোকার্স শুধু ভারতীয় জনতা পার্টি নয়, বিভিন্ন দলে এইসব পলিটিক্যাল ব্রোকার্সরা ঘুরে বেড়াচ্ছে। এনডিএর শরিক দল হাম ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী হন শতদ্রু। তার হয়ে প্রচারে নামেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। এহেন শতদ্রুর টেলিফোনিক কথোপকথনের সত্যতা স্বীকার করে নেওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বঙ্গ বিজেপি। তাদের হাতিয়ার চক্রান্তের তত্ত্ব। শতদ্রু বাবু তো আজকে এলেন আমার সাথে, এই কিছু আজকে দেখা করে গেছে, এর আগে তো ওনার সাথে আমার কোনো দেখা হয়নি। ভয়েস রেকর্ডটা পাওয়া গেছে বা যে ভিডিও পাওয়া গেছে সেটি সঠিক কিনা, অর্থাৎ যার গলা বলা হচ্ছে তার ভয়েস কিনা, এটা প্রথমে প্রুভ করতে হবে। পার্টির পদাধিকারী না, তাকে কিভাবে শোকজ করবেন আপনি? এরা তো অর্থ দিয়েই সবকিছু করে। তথাগত রায় তো নিজেই বলছে যে প্রচুর অর্থ দিয়ে আমরা একে দাঁড় করিয়েছি, ওকে দাঁড় করিয়েছি। এই সমস্ত ঘটনাটারই তদন্ত হওয়া উচিত। অডিওর সত্যতা খতিয়ে দেখেনি নিউজ 18 বাংলা। তবে পুরো ভোটের আগে ভাইরাল হওয়া এই অডিও কথোপকথন ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। নিউজ 18 বাংলা। এমন কোনো কিছু বললে আমরা পারবো না। কদিন আগে হাওড়া বিজেপি নেতার কথার পরে নব্য এবং আদি
এই দুটো দলের মধ্যে একটা দ্বন্দ্ব যে রয়েছে বিজেপিতে তা প্রকাশ্যে চলে আসছিল। এমন দাবিও উঠছিল যে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির মধ্যে একটা অস্বস্তি রয়েছে, যা প্রকারান্তরে মেনেও নিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ বলছেন, না, শুভেন্দু অধিকারীর উপর দলের সবার আস্থা আছে, তাই তো তিনি বিরোধী দলনেতা। সবার আস্থা আছে শুভেন্দু অধিকারীর উপর, আমরাই তাকে আমাদের বিধানসভার নেতা করেছি, পশ্চিমবঙ্গের সব কার্যকর্তাদের আস্থা আছে। শুভেন্দুতে দিলীপের আস্থা প্রকাশ অনেকেরই নজর কেড়েছে, কারণ নানা সময়ে এই দুই হেভিওয়েট নেতার দূরত্ব প্রকাশ্যে এসেছে বলে গেরুয়া শিবিরেরই অনেকে মনে করেন। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি হিসেবে দিলীপের নানা মন্তব্য শুভেন্দু ব্রিগেডের সঙ্গে তাঁর দূরত্বের দিকে ইঙ্গিত করেছে। গত জুনে আচমকা দিল্লি সফরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, তার কাছে এমন কোনো খবরই নেই। যারা দেখেছেন তারা জানেন শুভেন্দুবাবু এখানকার বিধানসভার বিরোধী নেতা, আর তার একটা আলাদা প্রশাসনের গুরুত্ব আছে। সেজন্য যেহেতু আমাদের সরকার আছে, এখানকার পলিসি ইত্যাদিও তার রোল সম্বন্ধে কিছু কথা হতে পারে, এটা আমাদের পার্টির তরফ থেকে কিছু জানানো হয়নি। ভবানীপুর উপনির্বাচনের আগে বঙ্গ বিজেপির অন্দরে প্রশ্ন ওঠে, নন্দীগ্রামের পর এই কেন্দ্রেও কি মমতা বনাম শুভেন্দু? তখনও দিলীপের জবাবে জল্পনা তৈরি হয়। একবার তো হারিয়েছি, আর কতবার লড়বে? অন্য কেউ হারাবে, অন্য কেউ, হ্যাঁ, একই লোক বারবার হারাবে কেন? দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের এক বৈঠক ঘিরেও দুই শিবিরের বিরোধ প্রকাশ্যে আসে। জন বার্লাদের এই বৈঠকে ডাক পান শুভেন্দু অধিকারী, কিন্তু ডাক পাননি দিলীপ ঘোষ। বিজেপি সূত্রে খবর, এ নিয়ে ভার্চুয়াল বৈঠকে অসন্তোষও প্রকাশ করেন দিলীপ। শেষ পর্যন্ত বৈঠকে দিলীপ বা শুভেন্দু কেউই যোগ দেননি। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। দিলীপ এখন পদ্মের সর্বভারতীয় স্তরের নেতা, তার গলায় শুভেন্দুর প্রতি আস্থা। সবার আস্থা আছে শুভেন্দু অধিকারীর উপর, আমরাই তাকে আমাদের বিধানসভার নেতা করেছি, পশ্চিমবঙ্গের সব কার্যকর্তাদের আস্থা আছে। তবে কি বঙ্গ বিজেপিতে শুভেন্দু দিলীপ সমীকরণে এবার বদলের ইঙ্গিত? রাজনৈতিক মহলে জল্পনা। নিউজ 18 বাংলা। রাজ্য রাজনীতি থেকে এবার একটু জাতীয় রাজনীতির খবরে নজর রাখা যাক, কারণ জাতীয় রাজনীতিতে আছে দিনভর উত্তাল হয়ে রইল একটি সিদ্ধান্ত নিয়ে। কি সেই সিদ্ধান্ত? না, এবার থেকে সিবিআই এবং ইডি ডিরেক্টরদের মেয়াদ 2 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হলো। কেন করা হলো? এই সিদ্ধান্তের পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, নাকি এই সিদ্ধান্ত সত্যি কোনো ভালো বা সুফল পাওয়ার জন্য? বিরোধীরা বিরোধীদের মতো চর্চা করে যাচ্ছেন এবং শাসক দলের মতো বলে যাচ্ছেন, কিন্তু দিনভর রাজ্য রাজনীতি বাদ দিয়েও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়ে গেল এই সিবিআই এবং ইডি ডিরেক্টরদের মেয়াদ বৃদ্ধি। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের মতো এবার সিবিআই ইডির ডিরেক্টররাও টানা 5 বছর পদে থাকতে পারবেন। জোড়া অর্ডিন্যান্স জারি করে সেই ব্যবস্থাই করল মোদী সরকার। এর জন্য কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন আইন এবং দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইন সংশোধন করা হলো। নয়া অর্ডিন্যান্স অনুযায়ী প্রথমে 2 বছরের জন্য সিবিআই এবং ইডি ডিরেক্টর পদে নিয়োগ করা হবে, তারপর 1 বছর করে মেয়াদ বৃদ্ধি। অর্ডিন্যান্সে কেন্দ্রের যুক্তি, জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত। মোদী সরকার যে যুক্তি দিক না কেন, বিরোধীরা এর পিছনে অন্য গন্ধ পাচ্ছে। সিবিআই প্রধানমন্ত্রী দপ্তরের অধীনস্থ, আর স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইডি। ইডির মাথায় এখন এসকে মিশ্রা, যিনি মোদী ঘনিষ্ঠ বলে পরিচিত। 1984 ব্যাচের এই আইআরএস অফিসার 18 নভেম্বর মেয়াদ শেষ হওয়ার কথা। সম্প্রতি ইডি ডিরেক্টর পদে এসকে মিশ্রার মেয়াদ বৃদ্ধিতে সম্মতি দেয়নি সুপ্রিম কোর্ট। কেন্দ্রের এই অর্ডিন্যান্সের সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশের বিরোধ দেখছেন অনেকে। সংসদকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে পেছনের দরজা দিয়ে এই অর্ডিন্যান্স নিয়ে এসে সরকার যে কর্তৃত্ববাদী মনোভাব দেখালেন, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধ করা। বর্তমানে সিবিআই ইডির হাতে রয়েছে চিটফান্ড, কয়লাকাণ্ড এবং নারদের মতো গুরুত্বপূর্ণ মামলা। এই পরিস্থিতিতে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে রাজনীতির অঙ্ক দেখছে বিরোধীরা। টুইটারে ডেরেক ওব্রায়েন লিখেছেন,
দুটি নির্লজ্জ অর্ডিন্যান্স। इससे खराब अध्यादेश, इससे गैर कानूनी अध्यादेश कोई नहीं हो सकता। और मेरा यह मानना है कि सारे राजनीतिक दलों को इस अध्यादेश को उच्चतम न्यायालय में चुनौती देनी चाहिए। পেশেন্ট অফিসারদেরকে সময়কাল বাড়িয়ে যে তার সেবা নেওয়া যায়, দোষের কি আছে? পশ্চিমবাংলায় কি হচ্ছে? চিফ সেক্রেটারি রিটায়ার্ড হওয়ার পর তাকে আবার কাজে লাগানো হচ্ছে। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে এই ইস্যুতে ঝড় উঠতে পারে বলে অনেকে মনে করছেন। নিউজ 18 বাংলা। 2018 পঞ্চায়েতের মনোনয়ন পর্বেই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার বার্তায় সুপারহিট হয়েছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের 42টি জেলা পরিষদের মধ্যে 42টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল, প্রতিপক্ষ নেই। এবার আর এমন জয় চান না উন্নয়নের উদ্যোক্তা, গলায় অনুতাপের সুর। মানুষের দায়িত্ব নেওয়া দরকার। উনি প্রশ্ন করতে পারেন আমাকে যে কেন তবে কেন তো ভুল করেছিলেন, উনি সেখানে ভুল করেছিলেন, ওনার দয়ায় মানুষ ভোট দেবে, উনি চাইলে মানুষ ভোট দিতে পারবে না। এটাই হচ্ছে বীরভূম জেলার বর্তমান পরিস্থিতি। সেই কথাটা উনি জনসমক্ষে স্বীকার করেছেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির উন্নয়ন মন্তব্য নিয়ে কলম ধরেছিলেন কবি শঙ্খ ঘোষ। তার জন্যও কেষ্টার রোষের মুখে পড়তে হয় কবিকে। কিন্তু কেন এই অনুশোচনা? রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এবারের বিধানসভা ভোটেই স্পষ্ট হয়ে গেছে বিরোধী শক্তি কতটা দুর্বল। জমি হারানোর এখন কোনো ভয় নেই শাসক দলের, তাই শুদ্ধিকরণের প্রস্তুতি। আজকের যে অবস্থা, সেই জায়গায় কিন্তু তাদের একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যদি আগে কিছু ভুল হয়ে থাকে সেই কথাটা মেনে নেয়া। আমি মোটের ওপর বলবো যে রাজনীতিতে এই ধরনের একটা চৈতন্যবোধের জন্ম হলে সেটা সত্যি মানুষের পক্ষে ভালো। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির এমন অনুশোচনা কিন্তু নতুন নয়। এর আগেও একাধিক মঞ্চে 2018 পঞ্চায়েত ভোট নিয়ে অনুতাপের সুর শোনা গেছে কেষ্টার গলায়। নিউজ 18 বাংলা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরে এবার প্রসূন বন্দ্যোপাধ্যায় নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি, জেলায় না ঢুকতে দেওয়ার হুমকি হাওড়া তৃণমূল সাংসদের। মন্তব্যে নারাজ রাজীব। ঢুকতে দেবো না, যত বড় মাতব্বর হোক। বহু কষ্টের দিনে চলে গেলে বাবা, আর সেদিনে তোমরা ভাবলে দিদি হেরে যাবে। এই চলে গেলে, প্লেনে উড়ে গেলে, কি সুন্দর খাওয়া দাওয়া পেলে, হ্যাঁ, আবার এসে হেরে যে আবার দিদির ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। কারণে আমি মানতে পারবো না, কোনো কারণে মানতে পারবো না। কারোর নাম করেননি, তবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কে তা বুঝতে কারোরই বাকি নেই। হাওড়ারই আরেক তৃণমূল নেতা। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে, ভোটের পর আবার তৃণমূলে ফিরেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি ভুল করেছিলাম, আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম, আমি সত্যি অনুতপ্ত। আমাকে তখন ভুল বোঝানো হয়েছিল যে আমাকে সবাই না ভুল বুঝিয়েছে। আরে বুড়ো দামরা ভুল বুঝতেন কি করে 50 বছর বয়সে? মমতাজি খাই পড়িয়ে বড় করলো আর ভুলে গেলে? ভাই মানতে পারবো না আমি। যদি দরকার হয় পার্টি যদি আমাকে বলে পার্টি ছেড়ে চলে যান, আমি চলে যাব, দিদির পায়ের তলায় বসে থাকবো। কিন্তু যারা এই করে গেছে তাদের কাউকে দোকানে হবে না। আমি বেঁচে থাকা পর্যন্ত কাউকে হাওড়ায় আসতে দেওয়া হবে না। মঞ্চ থেকে নেমে একটু সুর নরম, তবে বক্তব্যে অনড় প্রসূন। আমার কাছে কঠিন হবে, পার্টি দিলে পার্টির কথা মানতে হবে, কিন্তু আমার কাছে আমার মনে হয় কখনোই আমি মেনে নিতে পারবো না। আমাদের যারা বুথে বসে তাদের দুঃখ নেই? হাওড়ায় আমি বলে না, সাধারণ মানুষ কেউ আর ঢুকতে দেবে না। পদ্মফুল ছেড়ে ঘাস ফুলে এসেও একের পর এক তৃণমূল নেতার কটাক্ষের মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে সুর চড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে আমি জানি না যে এরকম একটা টপ টু বটম যে একজন করাপ্টেড লোক, সেই করাপ্টেড লোককে দলে কেন জয়েন করানো হলো। রাজীব বন্দ্যোপাধ্যায় অবশ্য এ নিয়ে কোনো মন্তব্যে নারাজ।
এরই মাঝে হাওড়া সদর জেলা তৃণমূলের বিজয়া সম্মেলনীতে প্রাক্তন বর্তমানের দ্বন্দ্ব। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মুখে বর্তমান জেলা সভাপতি কল্যাণ ঘোষের প্রশংসা। তারপরেই মঞ্চ ছাড়তে গেলেন প্রাক্তন জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য। কোনো ক্রমে পরিস্থিতি সামলালেন কল্যাণ ঘোষ। নিউজ 18 বাংলা। টিকিট চাইলে টাকা দাও বলছেন বিজেপি নেতা। ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের, ফোনে বিজেপি রাজ্য সভাপতির নাম করে পুরো ভোটের আগে প্রার্থী পিছু লাখ টাকা দাবি। লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ বিজেপির। পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা করে তো দাও। পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা চাপের হয়ে যাবে। একটু তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। আপনার সুকান্ত মজুমদারকে আমি কনভিন্স করি। শেষ কবে রাস্তায় স্কুল বাস দেখেছেন? পুলকার শেষ কবে মনে পড়ছে না তো? প্রায় 2 বছর স্কুল বন্ধ ছিল। 20 মাস পরে স্কুল খুলছে আগামীকাল। ক্লাস 9 থেকে 12, কলেজ বিশ্ববিদ্যালয়। তার আগে স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ তারা কতটা প্রস্তুতি নিয়েছেন দেখুন। অতিমারি, লকডাউন, বদলে গেছে সব অভ্যেস। প্রায় 2 বছর ঘরবন্দি। মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব স্কুল কলেজ। সোমবার শেষ লগ্নের প্রস্তুতি। মানসিকভাবেও যাতে ছাত্ররা সুস্থ থাকে সেদিকে নজর রাখা হচ্ছে। স্যানিটাইজার, দূরত্ব বিধি মানা। প্রস্তুত আছি আমরা। 1 সপ্তাহের ধরে আমাদের সব স্যানিটাইজেশন করছি, গাইডলাইন্সগুলো সব জায়গায় রেখেছি। শহরের বিভিন্ন স্কুলে স্যানিটাইজেশন চলছে এবং যে পড়ুয়ারা তাদের যাতে যে করোনা বিধি প্রোটোকল মানতে পারেন এবং বিশেষ করে যাতে বারবার স্যানিটাইজেশন করা হয় সেই জায়গাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা পুরোপুরি রেডি আছি বাচ্চাদের স্কুলে নিয়ে আসার জন্য এবং ওদের সেফটির জন্য। স্কুলের মধ্যে আমাদের সুন্দর একটা ইনফার্মারি আছে যেখানে অক্সিজেনের ব্যবস্থা আছে, অক্সিমিটার রাখা আছে এবং ট্রেইনড নার্স আছে। অনলাইন এবং অফলাইন এই দুটো পদ্ধতিতেই পড়াশোনা চলবে, যাকে বলা হচ্ছে হাইব্রিড মোড। একটি স্ক্রিন রয়েছে এবং এর মাধ্যমেই যারা কিনা ক্লাসে যারা অনুপস্থিত থাকবে তারা সরাসরি ক্লাসরুমে কিভাবে পড়াশোনা চলছে, কি পঠন পাঠন হচ্ছে তা সমস্তভাবে লিংকের মাধ্যমে তারা পেয়ে যাবেন। শুধুমাত্র বেসরকারি স্কুল নয়, সরকারি স্কুলগুলিতেও কলকাতা পুরসভার কর্মীরাই এইভাবেই স্যানিটাইজেশনের কাজ, শেষ মুহূর্তের কাজ চালিয়ে যাচ্ছেন। স্কুলে স্কুলে গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। নবম থেকে দ্বাদশ তো চালু হচ্ছে, বাকি শ্রেণীর ক্লাস শুরু হবে কবে থেকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ধাপে ধাপে। জীবনের মূল স্রোতে ছাত্রছাত্রীদের ফেরানো, এইটাই আমাদের প্রাথমিক অভিপ্রায় এবং ধাপে ধাপে আমরা সব ক্লাসই খুলব। আমরা 9, 10, 11, 12 খুলেছি, কলেজ খুলেছি, বিশ্ববিদ্যালয় খুলেছি। এই অবস্থা কিছুদিন দেখে নিয়ে আমরা নিচু ক্লাসও খুলব। স্কুলের মতো কলেজেও অফলাইনের পাশাপাশি অনলাইনও চালু থাকছে, বিশ্ববিদ্যালয়েও তাই। যারা ক্লাস করবেন তারা হোস্টেলেও থাকতে পারবেন। নিউজ 18 বাংলা। এতদিন পর স্কুল খুলছে, পড়ুয়াদের উপর কতটা প্রভাব পড়বে? অভিভাবকদের মনের উপর কি প্রভাব পড়বে? কি বলছেন মনোরোগ চিকিৎসকরা এবং কি বলছেন পেরেন্টিং কনসালটেন্টরা? শুনুন। অধিকাংশ বাচ্চাদের এবং তাদের বাবা মায়েরা এই যে স্কুল খুলে যাচ্ছে তাতে তারা একটা রিলিফ ফিল করছে। রিলিফের সঙ্গে সঙ্গে তো একটা অ্যাংজাইটি থাকবেই, কারণ এই যে হঠাৎ করে খুলে যাবে স্কুলগুলো, তাতে হবে কি, যেহেতু এরা অ্যাডোলেসেন্ট বাচ্চা, তাদের এতদিনের কষ্টটা তাদের একটা বহিঃপ্রকাশ কোথাও না কোথাও তো দেখা যাবেই। আমি 5টি সহজ উপায় বলবো যেটাতে আমার মনে হয় বাচ্চাদের পক্ষে এবং অভিভাবকদের পক্ষেও এই নতুন পরিবেশটার সাথে মানিয়ে নিতে সুবিধা হবে। প্রথমত যে জিনিসটা খুব দরকার সেটা হলো এতদিন ধরে মর্নিং রুটিন সেভাবে ফলো করা হয়। স্কুল আরম্ভ হওয়ার অন্তত 1-2 ঘন্টা আগে ওঠানো, একটু তাকে এক্সারসাইজ করানো, এই জিনিসগুলো শুরু করতে হবে। এটা করলে ওরা অনেক সহজ হবে।
দ্বিতীয়ত হচ্ছে মোবাইল অ্যাডিকশন মারাত্মক হয়ে গেছে, তো বাড়িতে রীতিমতন একটা প্ল্যান নিয়ে ডিজিটাল ডিটক্সিফিকেশন করা দরকার। टॉप टेक टीएमटी लगाओ, टेंशन को भगाओ और दिल से घर बनाओ। टॉप टेक ही टॉप टीएमटी बार, दिल की नजर से तुम देखो। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। স্ট্রং মানে জানা আছে মাইথন, স্ট্রং মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। ঠিক যেন বাজারের দরদাম, টাকা দিলেই পুরো ভোটের টিকিটের আশ্বাস। তৃণমূলের টুইট করা এই ফোন রেকর্ডিং ঘিরে শুরু তোলপাড়। প্রীতম সরকার দক্ষিণ কলকাতায় বিজেপির পরিচিত মুখ, জেলা তো বটেই, রাজ্য স্তরের নেতাদের সঙ্গেও তাঁকে দেখা যায়। সেই প্রীতমের বিরুদ্ধেই পুরো ভোটের টিকিটের নামে টাকা তোলার অভিযোগ, তাও আবার বিজেপি রাজ্য সভাপতির নাম করে। বলছি যে আজকে 9:15 থেকে ওই সুকান্তদার সাথে আমার একটা মিটিং আছে, ওখানে ওই হামের ওই ব্যাপারটা প্রস্তাবটা দিব। 12টা হবে কিনা জানি না, পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা করে তো দাও। আপনার সুকান্ত মজুমদারকে আমাকে কনভিন্স করতে হবে, আমার কি আছে। এটা বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং, এবং যার নামে ভিডিওটি বেরিয়েছে আপনারা হয়তো খোঁজ নিয়েছেন, সে আগে তৃণমূল কংগ্রেস করত। কোনো অভিযোগই মানছেন না প্রীতম সরকার। যে আমার ছবি ব্যবহার হয়েছে এই সম্পূর্ণটাই ফেক, এখানে আমার থাকার কোনো প্রশ্নই নেই। বিধানসভা ভোটে ভরাডুবির পর বিজেপিতে টাকার আদান প্রদান নিয়ে সুর চড়ান তথাগত রায়। একাধিক নেতাকে নিশানা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবার সেই একই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। ওয়ার্ড পিছু 1 লাখ, 12 জনের 12 লাখ, দরাদরি চলছে, লোক পাচ্ছে না, জন পাচ্ছে না, টাকা নিয়ে টিকিট বিক্রি করছে। তথাগত রায় যেভাবে টাকার কথা বলেছেন সেটাও ইডি সিবিআই তারা তদন্ত করুন। প্রীতম সরকার ক্লিন চিট আছে কি নেই সেটা প্রীতম সরকারকে প্রমাণ করতে হবে যে তিনি এটা করেছেন কি করেননি। প্রথমে প্রমাণ করো নিজেকে, তারপরে পার্টির সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করবে। ভোটে ভরাডুবির পরে বিজেপির ভাঙা হাটে একের পর এক অস্বস্তি, কখনো নেতাদের ঘিরে কর্মীদের বিক্ষোভ, কখনো আবার তথাগত রায়ের মতো প্রবীণ নেতার বিস্ফোরক অভিযোগ। পুরো ভোটের আগে তালিকায় যোগ হলো তৃণমূলের পোস্ট করা এই ভিডিও। নিউজ 18 বাংলা। এদিকে বিহারের সাংবাদিককে অপহরণ করে খুন, রাস্তায় উদ্ধার অর্ধদগ্ধ দেহ। পরিবারের অভিযোগ, ভুয়ো ক্লিনিকের খবর ফাঁস করাতে দুষ্কৃতীদের রোষের মুখে পড়তে হলো বিহারের সাংবাদিককে। বিহারের মধুবনীর সাংবাদিক বুদ্ধিনাথ ঝা দিন কয়েক আগেই ফেসবুকে মেডিকেল পোস্ট নিয়ে একটি লেখা পোস্ট করেন। ফেসবুকে এলাকার ভুয়ো ক্লিনিক নিয়ে সরব হন সাংবাদিক। ফেসবুক পোস্ট ভাইরাল হতেই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। এরপরেই বিপদের শুরু। প্রথমে টাকা দিয়ে সাংবাদিক কেনার চেষ্টা, কাজ না হয় খুনের হুমকি। কোনো কিছুই দমাতে পারেনি নির্ভীক সাংবাদিককে। विनाशा की जो हत्या हुई है उसमें साफ तौर पर यहाँ के मेडिकल माफियाओं द्वारा हत्या कराई गई है, क्योंकि ये पिछले 2 साल से आरटीआई एक्टिविस्ट और पत्रकार भी था, तो लगातार यहाँ पे फर्जी मेडिकल जो चलता है गैंग, उस सबके खिलाफ कार्रवाई करवा रहा था। कितनों पे जुर्माना लगा, बाजाब्ता कल का ऑफिशियल स्टेटमेंट है एसएन झा के सिविल सर्जन यहाँ पे, कि उसकी वजह से पिछले सालों में 19 से अधिक फर्जी क्लिनिक बंद हो चुका है। और फिलहाल उसने 7 तारीख को फेसबुक पर एक पोस्ट किया था कि 15 तारीख से खेला हो गया, और एक लिस्ट डाला था जिसमें 10 अस्पताल थे जिस पर जांच होना था, और 9 तारीख उसको किडनैप कर लिया गया और उसकी लाश हमको बरामद हुई परसों। মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন বুদ্ধিনাথ। মঙ্গলবার রাত 10টা নাগাদ বুদ্ধিনাথকে স্থানীয় এক বাজারে দেখা যায়। সিসিটিভির ফুটেজেই দেখা গেছে সেই ছবি। শুক্রবার বেতুন গ্রাম থেকে উদ্ধার হয় সাংবাদিকের অর্ধদগ্ধ দেহ। মঙ্গলবারই থানায় নিখোঁজ ডায়েরি করেন বুদ্ধিনাথের পরিবার। সাংবাদিকের মোবাইল ট্র্যাক করার চেষ্টা শুরু করে পুলিশ। শুক্রবার বুদ্ধিনাথের পরিবারের কাছে ফোন আসে, বেতুনের জাতীয় সড়কে পড়ে রয়েছে অর্ধদগ্ধ দেহ। আংটি আর গলার চেন দেখেই সাংবাদিককে শনাক্ত করেন তার পরিবার। নিউজ 18 বাংলা।
মাথার দাম ছিল 50 লক্ষ সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও শীর্ষ মাওবাদী নেতা মিলিন্দ তেলতুম্বে। শনিবার গড়চিরৌলির এনকাউন্টারে নিহত এই মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা। মহারাষ্ট্রের গড়চিরৌলির মার্দিনতলা কোর্চি এলাকা। শনিবার সকাল থেকে শুরু গোলাগুলি। শীর্ষ মাওবাদী নেতা ঘাঁটি গেড়েছে খবর পেয়ে অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের স্পেশাল অ্যাকশন গ্রুপ C60 কমান্ডো বাহিনী। গোটা দিন পুলিশ মাওবাদী গোলের লড়াই। সেই